আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে কোনো নিউজ বা কোনো রিউমার নেই। আজকের ভিডিওতে তোমরা ডাব্লিউডাব্লিউর ভেতরকার কিছু সিক্রেট জানতে পারবে, আর যেই সিক্রেটগুলোকে রিভিল করেছে স্বয়ং আমাদের এক্স ওয়াইজ ম্যান আর কারেন্ট অরাকল পল হেমন। আর এইখানে পল হেমন অনেকগুলো বিষয়ে কথা বলেছে। পল হেমন গোল্ডবার্গের বিষয়ে কথা বলেছে, ক্যারিয়ান ক্রসের বিষয়ে কথা বলেছে, সেথ রলিন্সের বিষয়ে কথা বলেছে, ডাব্লিউডাব্লিউর ফিউচারের বিষয়ে কথা বলেছে, এমনকি রক ট্র্যাভিস স্কটের বিষয়ে কথা বলেছে, রোমান রেন্সকে নিয়ে কথা বলেছে, সে কেন রোমান রেন্সকে বিট্রে করলো রেসেলমেনিয়ায় সেটা নিয়েও কথা বলেছে। এরকম আরও অনেক কথা বলেছে যেগুলো বেশ ইন্টারেস্টিং। তো সেই সব কিছু তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে জেনে যাবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে এই বছরের রেসেলমেনিয়ার কথা যখন ওঠে তখন পল হেমন এটা স্বীকার করে যে এই বছরের রেসেলমেনিয়া মানে রেসেলমেনিয়া 41-এর জন্য অনেকগুলো ম্যাচকেই ব্যাক অ্যান্ড ফোর্থে আলোচনা করা হয়েছিল। যেমন প্রথম দিকে প্ল্যান ছিল যে রোমান রিংস আর সেথ রলিন্সের ম্যাচ করানো হবে, সিএম পাঙ্ক আর গান্থারের ম্যাচ করানো হবে, কিন্তু মাঝখানে আলোচনা এটাও উঠেছিল যে হয়তো রোমান রিংস আর কোডি রোডসের একটা থার্ড ম্যাচ করানো যেতে পারে পরপর 3 বার, কিন্তু লাস্টে সেসব প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। আর ফাইনালি এটাই প্ল্যান করা হয় যে রোমান রিংস আর সেথ রলিন্সের ম্যাচ হবে, সিএম পাঙ্ক আর গান্থারের ম্যাচ হবে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই সব প্ল্যানও ক্যান্সেল হয়ে যায়। আর ফাইনালি আমরা দেখতে পাই রোমান রিংস, সিএম পাঙ্ক আর সেথ রলিন্স একটা ট্রিপল থ্রেট ম্যাচ, ওই দিক থেকে কোডি রোডস আর জন সিনার ম্যাচ, আর গান্থার আর জে উসোর ম্যাচ। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাচ কার্ড শেষ মোমেন্টেও ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করতে পারে, যেটা আমরা জানতাম, কিন্তু এখান থেকে কথাটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল যখন পল হেমন নিজে এটা স্বীকার করলো। আর এটা তো হতেই হতো, কারণ ডাব্লিউডাব্লিউ যে আনরিয়েল ডকুমেন্টারি বানিয়েছে সেখানে তো ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়ে দিয়েছে যে কীভাবে এই বছরের রয়্যাল রাম্বল উইনার অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সিএম পাঙ্কের, মানে তার নামই উঠে আসছিল, কিন্তু শেষ মোমেন্টে সিএম পাঙ্ক থেকে সরিয়ে সেটা জে উসো হয়ে যায়। তো যখন রয়্যাল রাম্বল উইনারই চেঞ্জ হয়ে যায় তখন রেসেলমেনিয়া প্ল্যান্স তো চেঞ্জ হতেই হতো। আর এই ডাব্লিউডাব্লিউ আনরিয়েলকে নিয়ে আমার তোমাদের কাছেও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমরা কি চাও যে ডাব্লিউডাব্লিউ আনরিয়েলের যে এপিসোডগুলো বানিয়েছে সেইগুলোকে আমি ডিটেলসে এই চ্যানেলে আলোচনা করি? যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আমি ফিউচারে সেই ভিডিওগুলোরও বানানোর চেষ্টা করতে পারি। কিন্তু বাকি যখন পল হেমনকে এই ডাব্লিউডাব্লিউ আনরিয়েলকে নিয়ে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি মতামত এই ডাব্লিউডাব্লিউ আনরিয়েলকে নিয়ে, কারণ এইখানে তো ডাব্লিউডাব্লিউ তাদের সব সিক্রেট প্রায় বলেই দিয়েছে যে ব্যাকস্টেজে কীভাবে কাজ হয়, কীভাবে ম্যাচকে প্রডিউস করা হয়, সব কিছু। মানে ডাব্লিউডাব্লিউকে যারা স্ক্রিপ্টেড বলতো তারা পুরো একটা খাজানা পেয়ে গেছে, যে তারা এখন সব কিছুই জানতে পারবে যে কীভাবে ডাব্লিউডাব্লিউ অ্যাকচুয়ালি কাজ করে। তো পল হেমন বলে যে আমি তো পুরোনো সময়ের লোক, আর আমি যে সময়ের লোক সেই সময় যদি কেউ ডাব্লিউডাব্লিউকে ফেক বলতো তাহলে আমি তার সাথে ফাইট করতেও রাজি ছিলাম, মানে তাকে মেরে ধরে দিতাম আমরা, যে ডাব্লিউডাব্লিউকে কী করে ফেক বলছো, আমাদের এই খাটনিকে তোমরা কী করে নকল বলছো বা ফেক বলছো। কিন্তু আমি জানি সময় বদলেছে, আর এখন আমাকেও এই সময়টার সাথে একটু অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমি এটাও জানি যে এই সময় ডাব্লিউডাব্লিউ এই যে কাজগুলো এগুলোকে একটু বেশি ডিজনিফাই করে দিয়েছে, মানে সিনেমার মতো দেখানোর চেষ্টা করছে, আর এইভাবে ডাব্লিউডাব্লিউ অনেক টাকাও কামাচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ যখন টাকা কামাচ্ছে, বিজনেসে যখন লাভ হচ্ছে, তখন আমাদেরকেও সময়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমি পুরোনো দিনে কী হয়েছে সেই নিয়ে বেশি ভাবি না, আমি প্রেজেন্টে বাঁচার চেষ্টা করি, আর এখন কি হচ্ছে আর ফিউচারে কি হতে পারে সেটা নিয়ে বেশি ভাবি। তাই আমাকেও এখন এইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। আর হ্যাঁ, জিনিসটা হয়তো একটু আমাদের সিক্রেটকে রিভিল করে দিচ্ছে, কিন্তু ঠিক আছে, সময়ের সাথে পরিবর্তন দরকার। এটাই হচ্ছে পল হেমনের মেন মত, মানে পল হেমন এখন নিজেকে এই সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে, আর পল হেমন বুঝতে পারছে যে এই সময়ের দরকারটা কী, আর এই সময় ফ্যান্সরা অ্যাকচুয়ালি কী দেখতে চায়। এছাড়া তাকে যখন ক্যারিয়ান ক্রসের সিচুয়েশন নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন সে বলে যে ক্যারিয়ান ক্রসের সাথে সব কিছুই ঠিক আছে, তাকে নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু হ্যাঁ, দর্শকরা ক্যারিয়ান ক্রসকে এখন চাইছে, যেটা ক্যারিয়ান ক্রসের পক্ষেই যাচ্ছে, আর এটা ক্যারিয়ান ক্রসের জন্য ভালো। কিন্তু তার সাথে সে এটাও বলে যে তোমরা কিছু চাইছো, তার মানে এইটাই না যে পরের দিনই সেটা হয়ে যাবে। তোমরা যদি 10 দিন একটা জিনিস নিয়ে আওয়াজ তুলতে থাকো আর সেটা যদি না হয়, তোমাদের রাগ বাড়তে থাকবে, আর যখন এই রাগটা ধীরে 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 বাড়তে থাকবে আর ফাইনালি গিয়ে সেই মুমেন্টটা আসবে, তখন সেই মুমেন্টের আনন্দও অনেক বেশি হবে। এক্সাম্পল সমেত তোমরা কোডি রোডসের মুমেন্টটা দেখতে পারো, তোমরা ড্যানিয়েল ব্রায়ানের মুমেন্টটা দেখতে পারো, যে আমরা অনেকটাই রেগেছিলাম যে কেন সেই ফিনিশ দ্য স্টোরি হচ্ছে না, কিন্তু ফাইনালি যখন স্টোরি ফিনিশ হলো তখন আনন্দটাও সেই লেভেলের হয়েছিল। তো ক্যারিয়ান ক্রসের সাথেও পল হেমন বলে সিচুয়েশন অনেকটা সেরকমই, যে এখন সব অডিয়েন্স ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স ক্যারিয়ান ক্রসকে চাইছে, তার জন্য আওয়াজ তুলছে, কিন্তু এখন হয়তো তার সাথে এটা হচ্ছে না, কিন্তু ব্যাকস্টেজে সব কিছু ঠিকই আছে, আর ক্যারিয়ান ক্রসের সাথেও সব কিছু ঠিকঠাকই চলছে, আর ফিউচারে ক্যারিয়ান ক্রসের জন্য ভালো কিছু হতে পারে, এটার হিন্ট পল হেমন দিয়ে দিয়েছে। এবার তার মানে তো ক্যারিয়ান ক্রস নতুন কন্ট্রাক্টও পেতে চলেছে, যদি পল হেমনের এই কথাগুলো ঠিক হয়, তাহলে তো সব কিছু ঠিকঠাকই আছে। মানে আমরা যেটা ভাবছিলাম
যে এই মাসেই হয়তো ক্যারিয়ান ক্রসের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তাহলে হয়তো ডাব্লিউডাব্লিউই নতুন কন্ট্রাক্ট অফার করেও দিতে পারে, মানে অ্যাকর্ডিং টু পল হেমন, মানে পল হেমন যা বলছে আর কি। এছাড়া লাস্টে যখন পল হেমনকে গোল্ডবার্গকে নিয়ে জিজ্ঞাসা করা হয়, তখন গোল্ডবার্গের সম্পর্কে পল হেমন বলে যে গোল্ডবার্গ এমন একটা মানুষ যার মনে যেটা মুখেও সেটা, মানে গোল্ডবার্গের মনে যা আসে সেটাই সে মুখে বলে দেয়। আর এই কারণেই হয়তো সে নিজের আপসেট হয়েছে বা নিজের যে দুঃখ সেটাকে প্রকাশ করতে পেরেছে, বা তার যে রাগ সেটাকে প্রকাশ করতে পেরেছে। আর হয়তো গোল্ডবার্গ নিজের রিটায়ারমেন্টকে যেভাবে প্ল্যান করেছিল বা যেভাবে দেখেছিল, আর ডাব্লিউডাব্লিউ তার রিটায়ারমেন্ট যেভাবে করিয়েছে সেটা ম্যাচ করেনি, মানে তার এক্সপেকটেশন ম্যাচ করতে পারেনি, আর সব কিছু তাড়াহুড়োভাবে হয়ে গেছে। আর সেই কারণেই হয়তো গোল্ডবার্গের মনে হয়েছে কোথাও না কোথাও যে ডাব্লিউডাব্লিউ হয়তো গোল্ডবার্গকে ইউজ করে নিয়েছে, আর সেই কারণেই সে ডাব্লিউডাব্লিউর প্রতি রেগেও আছে। কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ বা ফাইনাল ম্যাচ অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউতে হয়ে গেছে। আর আমি বলবো ফাইনাল ম্যাচটা তো ঠিকই ছিল, কিন্তু দোষ একটাই ছিল, সেটা স্যাটারডে নাইটস মেন ইভেন্টে ছিল, আর লাস্টে তার যে স্পিচ ছিল মানে রিটায়ারমেন্ট স্পিচ সেটাকে কেটে দেওয়া হয়েছিল। এগুলো একটু গোল্ডবার্গের এগেনস্টে গেছে, কিন্তু যাই হোক না কেন অন্যান্য অনেক সুপারস্টারের থেকে গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ তবু ভালো ছিল। কিন্তু হ্যাঁ, হয়তো গোল্ডবার্গ যেভাবে ভেবেছিল সেইভাবে সেটা হয়নি বলে গোল্ডবার্গ এখন ডাব্লিউডাব্লিউর প্রতি আপসেট আছে, আর এটাই আমরা কিছু করতেও পারবো না। কিন্তু সত্যি তো এটাই যে ফাইনালি গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউতে হয়ে গেছে, আর কোনো ফিউচার গোল্ডবার্গের সাথে ডাব্লিউডাব্লিউ নেই এখন। এছাড়া পল হেমন আজকে জন সিনার হিল টার্নকে নিয়েও কথা বলেছে, যেখানে পল হেমন এটা রিভিল করেছে অ্যাকচুয়ালি জন সিনার হিল টার্ন স্ম্যাকডাউনের এপিসোডেই শেষ হয়ে গেছিল, যেখানে তার আর কোডি রোডসের প্রোমো হয়েছিল আর জন সিনা ফেস টার্ন করেছিল। আমরা ভেবেছিলাম হয়তো জন সিনা মিথ্যে কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তার হিল টার্ন সেখানেই শেষ হয়ে গেছিল, আর সে অফিসিয়ালি ফেস টার্ন করে ফেলেছিল সেখানে, যেটা আমরা পরবর্তীকালে জানতে পেরেছি সামারস্ল্যাম হয়ে যাওয়ার পর। কিন্তু পল হেমন আজকে এটাও অ্যাডমিট করে যে ডাব্লিউডাব্লিউ যেভাবে জন সিনার হিল টার্নকে প্ল্যান করেছিল সেইভাবে তারা সেটাকে এক্সিকিউট করতে পারেনি, বা সেইভাবে সেটা চলেনি, বলতে পারে যে সেটা ফ্লপ হয়েছে। কিন্তু পল হেমন এইটাও বলে যে এটা একদিকে ভালো হয়েছে যে আমাদের কখনো কোনো আফসোস থাকবে না, মানে জন সিনা যদি ফেস হিসেবে রিটায়ার করে দিত, তার জীবনে কোনোদিন হিল টার্ন না হতো, তাহলে হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড একটা কথা সবসময় ঘুরতে থাকতো ডাব্লিউডাব্লিউ, যে কী হতো যদি আমরা কখনো জন সিনাকে হিল টার্ন করিয়ে দিতাম। কিন্তু সেটা করানো হয়ে গেছে, আর এই প্রশ্নটা ডাব্লিউডাব্লিউর ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে না। তাছাড়া সে এটাও বলে যে যখন জন সিনার ফেস টার্ন হয়েছিল, আর জন সিনা যখন আর কি সামারস্ল্যামে অ্যাজ আ ফেস মানে এন্ট্রি করেছিল, তখন সে যে লাউড চিয়ারটা পেয়েছিল, তার জন্য যে পপটা হয়েছিল, সেটা একমাত্র জন সিনার জন্যই সম্ভব। আর এই কারণেই জন সিনা অ্যাজ আ ফেস সুপারস্টারই ডাব্লিউডাব্লিউতে বেশি চলে। আর সেই সময় সে যে রিয়াকশনটা পেয়েছিল সেটা হয়তো এই মুহূর্তে বাকি কেউ সেইভাবে পাবে না। হ্যাঁ, হয়তো রক, স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর রোমান রেইন্স সেই লেভেল অবধি যেতে পারে, কিন্তু তবু সেটা একটা জেনারেশনাল পপ ছিল, যেটা একমাত্র জন সিনার জন্যই সম্ভব। আর জন সিনা হিল হয়ে জন সিনা নিজেকে একটু প্রফেশনালিও বিপদে ফেলে দিয়েছিল, কারণ জন সিনা যেহেতু মুভিতেও কাজ করে, ডাব্লিউডাব্লিউতেও অনেক মানে মার্চেন্ডাইজ বিক্রি করে, অনেক স্পন্সর জন সিনার জন্য আসে। আর জন সিনা যদি হিল হয়ে কোনো ভুলভাল কথা বলে দিত তার প্রোমোতে, তাহলে সে হয়তো প্রফেশনালিও বিপদে পড়তে পারত। তো সেই কারণে জন সিনার আবার আলটিমেটলি ফেস টার্ন হয়ে গেছে, এটা জন সিনার জন্যও ভালো আর কোম্পানির জন্যও ভালো। মানে এটাই জন সিনার হিল টার্নকে নিয়ে পল হেমন বলে, আর যেটা আমি বলবো যে একদম সত্যি কথাই সে বলেছে। আর দেখে ভালো লাগছে যে রিটায়ার হতে হতে জন সিনা আবার ফেস হয়ে গেছে। কিন্তু যে জন সিনাকে হিল টার্নের জন্য বাধ্য করেছিল বলা যেতে পারে, মানে আমাদের দ্য রক আর ট্র্যাভিস স্কট, তাদের বিষয়ে আজকে পল হেমন মুখ খোলে, আর পল হেমন এটা রিভিল করে যে অ্যাকচুয়ালি ট্র্যাভিস স্কটের যে ডাব্লিউডাব্লিউর সাথে ডিল ছিল সেটা শেষ হয়ে গেছে, বা সেটা নষ্ট হয়ে গেছে পুরোপুরি। কারণ এখন আর ট্র্যাভিস স্কটের সাথে ডাব্লিউডাব্লিউর কোনো সম্পর্ক নেই, তাদের মধ্যে যা ঝামেলা হয়েছিল সেই কারণে সেই ডিলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর ফিউচারে হয়তো এই মুহূর্তে আমরা ট্র্যাভিস স্কটকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতেও পাবো না। কিন্তু যখন সে রককে নিয়ে তার মুখ খোলে, তখন আমরা বুঝতে পারি যে কেন রক নিজেকে ফাইনাল বস বলে, কারণ বসের যে দবদবাটা থাকে সেটা রকের মধ্যেও আছে। কারণ পল হেমনও আজকে রককে নিয়ে কথা বলার আগে দুবার ভেবে কথা বলছিল, আর সে রককে নিয়ে একদম খুলে কোনো কথা বলতে পারেনি, উল্টে সে তো প্রশ্নকে এড়িয়ে গেছিল। কারণ যখন রককে নিয়ে প্রশ্ন ওঠে যে কেন সে রেসলমেনিয়ায় আসেনি, রেসলমেনিয়া আমরা সবাই রককে এক্সপেক্ট করেছিলাম কিন্তু কেন রক আসেনি, ব্যাকস্টেজে কেন আসেনি, তখন পল হেমন কথাটাকে ঘুরিয়ে বলে যে রেসলমেনিয়াতে আমি এত ব্যস্ত ছিলাম যে আমার মাথায় এটা খেয়ালই আসেনি যে রক এসেছে কি আসেনি, আর রক আসেনি এটাই আমার কিছু করেনি, কারণ আমি রেসলমেনিয়ায় খুব ব্যস্ত ছিলাম। এই বলে সে রকের ব্যাপারটাকে পুরো এড়িয়েছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে রকের কতটা পাওয়ার আছে, যে কেউই রকের সম্পর্কেও খুলে কিছু বলতে পারে না। এরপর সেই প্রশ্নটা আসে, যেই প্রশ্নটা তো পল হেমনকে করতেই হতো, মানে ব্রক লেসনারের রিটার্নকে নিয়ে পল হেমনকে প্রশ্ন করা হয়। আর আমরা জানি পল আর ব্রকের সম্পর্কটা কত ভালো, আর সেই কারণে এই প্রশ্নটা তো আসতেই হতো। কিন্তু ব্রক লেসনারের রিটার্নকে নিয়ে পল হেমন বলে যে ব্রক লেসনারের রিটার্নটা অ্যাকচুয়ালি একটা লাস্ট মোমেন্ট ডিসিশন ছিল, মানে সামারস্ল্যামের মাত্র এক সপ্তাহ আগেই হয়তো ব্রক লেসনারের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। আর ব্রক লেসনার তো যেমন তেমন মানুষ না যে তাকে ডাকলেই সে চলে আসবে, সে ডাব্লিউডাব্লিউর সাথে হয়তো একটা নতুন ডিল সাইন করেছে, কিন্তু সেই ডিলে কী আছে সেটা পল হেমন রিভিল করেনি।
কিন্তু সে বলেছে এইটা যে ব্রক লেসনারের রিটার্নটা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউকে ইম্প্যাক্ট করেছে। আর হ্যাঁ, তারা এই মুহূর্তে অডিয়েন্সের রিয়াকশন দেখছে। হ্যাঁ, অনেক কন্ট্রোভার্সিও আছে, অনেকে ব্রক লেসনারের রিটার্নে আনন্দ পেয়েছে, অনেকে পায়নি, কিন্তু সেটাও বলেছে যে তারা একসাথে সবাইকে কখনোই আনন্দ দিতে পারবে না, কেউ না কেউ এমন থাকবেই অবশ্যই যারা কিনা সেই মোমেন্টটাকে ক্রিটিসাইজ করবেই করবে। কিন্তু তাদের ক্রিটিসিজমে কিছুই যায় আসে না। যারা ব্রক লেসনারকে ক্যান্সেল করতে চাইছে তারা কখনোই ব্রক লেসনারকে ক্যান্সেল করতে পারবে না, কারণ ব্রক লেসনারের এতটাই পাওয়ার আছে। আর তাছাড়া সে এটাও বলেছে যে তারা তাদের কথা ভাবছেও না যারা ব্রক লেসনারের এই রিটার্নটা দেখে আনন্দ পায়নি, তারা শুধু তাদের কথা ভাবছে যারা সেই দিন টাকা দিয়ে সেই স্টেডিয়ামে উপস্থিত ছিল, আর যারা ফিউচারে ব্রক লেসনারের মার্চেন্ডাইজ কিনছে, মানে ব্রক লেসনারের মার্চেন্ডাইজকে এখন টপ 1, 2, 3-তে রেখেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি ডাব্লিউডাব্লিউ শপে। ফিউচারে যারা ব্রক লেসনারকে দেখার জন্য স্টেডিয়ামে আসবে, আর যারা ব্রক লেসনারের আশায় অ্যাকচুয়ালি হ্যাপি হয়েছে, যারা ক্রেজি উত্তেজনায় ফেটে পড়েছে, তাদের কথা এখন ডাব্লিউডাব্লিউ ভাবছে। আর কারা কি বললো সেটাই ডাব্লিউডাব্লিউ কোনো কান দিচ্ছে না। আর যে যতই চেষ্টা করুক না কেন, ব্রক লেসনার যেখানে থাকার সেখানেই থাকবে, ব্রক লেসনারকে কেউ কখনো সরাতে পারবে না। আর এখন তো সময়টাও এত ভালো যে ডাব্লিউডাব্লিউ টিকেওর আন্ডারে চলে এসেছে, সেই টিকেও যে কিনা ডাব্লিউডাব্লিউর সাথে সাথে ইউএফসিকেও মানে হোল্ড করে রেখেছে, মানে ইউএফসিও তাদের আন্ডারে আছে। আর ব্রক লেসনার এমন একটা মানুষ যে কিনা একই রাতে ডাব্লিউডাব্লিউ আর ইউএফসি দুজনেরই হল অফ ফেমে যেতে পারে। তো ব্রক লেসনার এতটাই ইম্পর্টেন্ট টিকেওর জন্য, আর সেই কারণে ব্রক লেসনার তো এখন এখানেই থাকবে, এখান থেকে কেউ ব্রক লেসনারকে সরাতে পারবে না। সে যতই মানুষ ট্রোল করে নিক না কেন, যতই মানুষ ব্রকের এগেনস্টে কথা বলে নিক না কেন, কিন্তু হ্যাঁ, এটা অন্য কথা, যদি ফিউচারে সত্যি লিগালি কোনো প্রবলেম চলে আসে ব্রক লেসনারকে নিয়ে, তখন তো টিকেওকে ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আপাতত ব্রক লেসনার কোথাও যাচ্ছে না, আর ব্রক লেসনার ইজ হেয়ার টু স্টে, এটা পল হেমান আজকে ক্লিয়ার করে দিয়েছে। আর বাকি ব্রক লেসনারকে নিয়ে আর কি কন্ট্রোভার্সি চলছে সেটা যদি তোমরা জানতে চাও, আমি আগের ভিডিওতে সেটা ডিটেলসে আলোচনা করেছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো অবশ্যই। এছাড়া এই বিষয়ে যখন পল হেমানকে আরও জিজ্ঞাসা করা হয় যে ব্রক লেসনারের এই ডাব্লিউডাব্লিউতে ফিরে আসে, সে কি অবাক হয়েছে, সে কি কখনো ভেবেছিল যে ব্রক লেসনার আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে, তখন পল হেমান সোজা কথায় বলে যে ব্রক লেসনারের ফিরে আসা থেকে বেশি অবাক সে তখন হয়েছিল যখন সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিল। কারণ অ্যাকচুয়ালি সিএম পাঙ্ক কোম্পানি থেকে বেরিয়ে গিয়ে কোম্পানির নামে অনেক খারাপ কথা বলেছিল, আর যেটার ফলে সিএম পাঙ্কের সাথে ডাব্লিউডাব্লিউ সম্পর্ক বাজে হয়ে গেছিল। আর তারপর যদি সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে, তাহলে ব্রক লেসনারের সাথে তো ডাব্লিউডাব্লিউ সম্পর্ক সেভাবে কখনো খারাপ হয়নি, কারণ ব্রক লেসনার তো কথাই বলে না। আর ব্রক লেসনার যখন কথাই বলে না সেইভাবে, তখন বাইরে গিয়ে ডাব্লিউডাব্লিউ সম্পর্কে কি আর খারাপ কথা বলবে। আর এই কারণে ডাব্লিউডাব্লিউর সাথে ব্রক লেসনারের সম্পর্ক কখনোই খারাপ হয়নি, আর যখন সময় ঠিক ছিল তখন ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ফিরিয়ে এনেছে। এবার সিএম পাঙ্ককে নিয়ে যখন কথা হচ্ছে, তখন সিএম পাঙ্কের বিষয়ে পল হেমান বলে যে যখন এই বছর ব্যাক স্টেজে সিএম পাঙ্ক ছিল, মানে রাসেলমেনিয়ার মেইন ইভেন্টের আগে, তখন তার সাথে পল হেমানও ছিল। আর পল হেমান আর সিএম পাঙ্কের মধ্যে অনেক ইমোশনাল ইন্টারাকশন হয়েছিল, যেখানে পল হেমান সিএম পাঙ্ককে বলছিল যে এই মোমেন্টটা সে ডিজার্ভ করে, আর তার কেরিয়ারে হয়তো মোমেন্টটা খুব দেরি করে এসেছে, কিন্তু যখন এসেছে তখন তার নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে এসেছে, কেউ তাকে জোর করেনি, আর এই পুরো মোমেন্টটাকে সে ডিজার্ভ করে। আর এখন তারা দুজন একসাথে রাসেলমেনিয়ায় ওয়াক ইন করবে, কারণ যেহেতু সে সিএম পাঙ্কের সাথে ছিল, আর এই মোমেন্টটাকে তারা ফিল করবে। এমনকি বেরানোর আগে সে সিএম পাঙ্ককে এই কথাও বলেছিল যে থ্যাঙ্কস ফর দ্য হাউস। আর এই কথাটা তখনই বলা হয় যখন কোনো সুপারস্টারের কারণে কোনো শো হাউসফুল হয়ে যায় বা টিকিট বিক্রি হয় আর কি। আর পল হেমান এটাও বলে যে এই সেম কথা তার সেথ রলিন্স আর রোমান রিন্সকেও বলা উচিত ছিল, কিন্তু যেহেতু সেই সময় সে সিএম পাঙ্কের সাথে ছিল, তাই পল হেমান শুধুমাত্র সিএম পাঙ্ককে এই কথাটা বলে যে থ্যাঙ্কস ফর দ্য হাউস। আর তারপর তারা রাসেলমেনিয়া একসাথে ওয়াক ইন করে, আর তাদের যে স্বপ্ন ছিল আর সিএম পাঙ্কের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পূরণ করা হয়। এরপর সেই প্রশ্নটা করা হয়, যে প্রশ্নটার উত্তর জানার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, যে অ্যাকচুয়ালি কি সেথ রলিন্স এই পুরো সময় ইনজিওর ছিল, তার কি কোনো রকম কোনো ইঞ্জুরি ছিল নাকি পুরোটাই ফেক ছিল। আর এই প্রশ্নটা যখন পল হেমানকে করা হয়, তখন পল হেমানের সোজা উত্তর দেয় যে না, কখনোই সেথ রলিন্স ইনজিওর ছিল না, আর এই পুরো যে ব্যাপারটা ঘটেছে পুরোটাই ফেক ছিল, সেথ রলিন্স কখনো ইনজিওর্ড হয়নি। তো এটা কেন করা হয়েছিল, এটা যখন প্রশ্ন করা হয়, তখন পল হেমান আবার নিজের ক্যারেক্টারে চলে আসে, আর ক্যারেক্টারে থেকে বলে যে এইটা ছিল তাদের প্ল্যান বি। আর সেথ রলিন্স এই কথাটাই ভেবেছিল যে তার এখন পাওয়ার চাই, আর রাসেলমেনিয়ার পর থেকে তারা শুধু পাওয়ার গ্র্যাব করার কথাই বলছিল। কিন্তু সেথ রলিন্স এটাও জানতো যে যতক্ষণ তার পথে সিএম পাঙ্ক বাধা হয়ে দাঁড়াচ্ছে, ততক্ষণ সে চ্যাম্পিয়ন হতে পারবে না। তো এই কারণে সেথ রলিন্স একটা মাস্টার প্ল্যান করে, যেটা হচ্ছে সেথ রলিন্স পুরোপুরি আউট অফ সাইট হয়ে যাবে, মানে সেথ রলিন্সকে আর কেউ দেখতেও পাবে না। অ্যান্ড হোয়েন ইউ আর আউট অফ সাইট ইউ আর আউট অফ মাইন্ড, মানে যখন তুমি চোখের বাইরে চলে যাও বা দৃষ্টির বাইরে চলে যাও, তখন ধীরে ধীরে লোক তোমাকে ভুলতে শুরু করে। আর সেথ রলিন্সও নিজেকে এই কারণে সবার চোখের আড়ালে করে নিয়েছিল, যার ফলে সবাই ধীরে ধীরে সেথ রলিন্সকে ভুলে যাচ্ছিল। আর এই সময় আরও একটা ভালো জিনিস হয়েছে যে এই সময় সিএম পাঙ্ক নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছিল, আর সেথ রলিন্স এই মোমেন্টের জন্যই অপেক্ষা করছিল যে যখন সিএম পাঙ্ক এটা কল্পনাও করতে পারবে না যে সেথ রলিন্স এসে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে পারে, সেই সময় সেথ রলিন্স তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করবে। আর সেটাই সামার স্ল্যামে সেথ রলিন্স করেছে। আর এখন সেথ রলিন্স হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আর এখন সব পাওয়ার তাদের কাছে চলে এসেছে। আর এইভাবে
এইভাবেই তারা এবার ফিউচারের যে ভিশন আছে সেই ভিশনটাকে দেখছে, আর এইভাবেই তারা এখন ডাব্লিউডাব্লিউকে কন্ট্রোল করতে চলেছে। তো এরিয়েল হেলওয়ানি বলে যে হ্যাঁ, এই সময় যেহেতু ডাব্লিউডাব্লিউ আনরিয়েলের মতো ডকুমেন্টারি বানাচ্ছে, তো সেই কারণে ডাব্লিউডাব্লিউর ভেতরে কী চলছে, মানে কোনটা রিয়েল না সেটা ধারণা করা এখন অনেকটা সহজ হয়ে গেছে আগের থেকে। তাই কোনো জিনিসকে যদি অ্যাকচুয়ালি লোকাতে হয়, তো তার জন্য ডাব্লিউডাব্লিউকে আরও বেশি কষ্ট করতে হয়, ডাব্লিউডাব্লিউকে আরও 4 কদম আগে এগিয়ে চলতে হয়। আর সেই কারণেই সেথ রলিন্সের ইঞ্জুরিটাকে অনেকটা রিয়েল লাইফ ইঞ্জুরির মতো ডাব্লিউডাব্লিউ দেখিয়েছে, যাতে ফ্যান্স কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি ইঞ্জুরিটা রিয়েল ছিল নাকি ফেক। কিন্তু আজকে পল হেমন এটা ক্লিয়ার করে দিয়েছে যে সেথ রলিন্স অ্যাকচুয়ালি কখনো ইনজিওর ছিলই না, এই পুরোটাই ছিল একটা নাটক, এই পুরোটাই ছিল প্ল্যান বি, আর এই মাস্টার প্ল্যানের জন্যই হয়তো সেথ রলিন্স আজ ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়ে যেতে পেরেছে। এছাড়া পল হেমন আজকে নিজের কথাও বলে যে পল হেমনের অ্যাকচুয়ালি নতুন সুপারস্টারদের সাথে কাজ করতে খুব ভালো লাগে, নতুন সুপারস্টারদেরকে নতুন জিনিসপত্র শেখাতে খুব ভালো লাগে, আর যেহেতু সে নতুন সুপারস্টারদের সময় দিতে ভালোবাসে, তাই অনেকে সেটার মিস ইউজও করে, আর পল হেমনের কাছ থেকে অনেক কিছু প্রশ্ন করে, অনেক কিছু জিজ্ঞাসা করে, অনেক কিছু শিখতে চায়। পল হেমন বলে তাতে তার কোনো প্রবলেম নেই। আর তাছাড়া যখন পল হেমনকে জিজ্ঞাসা করা হয় যে সে কি ব্যাক স্টেজে কোনো মিটিংয়ে থাকে, তখন পল হেমন এটা বলে যে হ্যাঁ, আমি ব্যাক স্টেজে ডাব্লিউডাব্লিউর অনেক মিটিংয়ে থাকি, কিন্তু আমি সেই সব মিটিংয়ে থাকি যেই সব মিটিংয়ে লং টার্ম প্ল্যানিং করা হয়, মানে আজ থেকে 2 বছর 3 বছর পর রাসেলমেনিয়ায় কী হতে পারে, কারা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে পারে, কারা ডাব্লিউডাব্লিউর ফিউচার সুপারস্টার হতে পারে, এইসব মিটিংয়ে পল হেমন অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল থাকে। আর পল হেমন এটাও বলে যে ফিউচারে হয়তো ব্রন ব্রিকার, রিয়া রিপ্লি এদের মতো সুপারস্টার আরও গড়ে উঠছে, যারা কিনা রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে পারবে, একবার না দুবার না মাল্টিপল টাইম রাসেলমেনিয়াকে তারা মেইন ইভেন্ট করতে পারবে। আর এইভাবে সে বলে যে তার ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের সাথে কাজ করতে এখন বেশি ভালো লাগে, সেথ রলিন্সের উপর তার বেশি কোনো কষ্ট করতে হয় না, কারণ উল্টে সেথ রলিন্সের থেকে পল হেমন অনেক কিছু শিখতে পারে, কিন্তু ব্রনসন রিড আর ব্রন ব্রিকারকে পল হেমন অনেক কিছু ইনপুট দিতে পারে, তাই এই কারণে তাদের সাথে কাজ করতে এই মুহূর্তে পল হেমনের বেশি ভালো লাগে। আর এবার ফাইনালি রোমান রিংসের কথায় আসা যাক। আর যখন পল হেমনকে রোমান রিংসের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন পল হেমন এক কথা এটা স্বীকার করে যে রোমান রিংস হলো গ্রেটেস্ট অফ অল টাইম। আর সেইটাও বলে যে মডার্ন এরায় কোনো যদি রুথলেস চ্যাম্পিয়ন থেকে থাকে, যে কিনা তার চ্যাম্পিয়নশিপ এত বছর ধরে হোল্ড করে রাখার ক্ষমতা রাখে, তো সেটা হলো রোমান রিংস। আর শুধুমাত্র তাই না, পল হেমন এটাও বলে যে আমি এটা কোনো ক্যারেক্টারে থেকে বলছি না, এটা আমার মনের কথা, আর এটা একটা ফ্যাক্ট। কারণ এত বছর ধরে কোন সুপারস্টার ডাব্লিউডাব্লিউকে কোভিড এরা থেকে বাইরে নিয়ে এলো, সেটা ছিল রোমান রিংস। কোন সুপারস্টারের জন্য ডাব্লিউডাব্লিউ $multi-million ডিল পেলো, নেটফ্লিক্সের ডিল পেলো, এমনকি এখন ESPN এর ডিল পেয়ে গেছে, যেখানে কারেন্টলি জানা গেছে যে ESPN এর সাথে ইউএসএতে একটা চুক্তি হয়েছে ডাব্লিউডাব্লিউ, যেখানে ডাব্লিউডাব্লিউ শোগুলো মানে জানুয়ারি 2026 থেকে ESPN এ আসবে, যার ফলে ESPNকেও এখন মানে টাকা দিতে হবে আর কি ইউএসএতে। মানে আমাদের এখানে তো নেটফ্লিক্সেই আসছে, কিন্তু ইউএস মানে আমেরিকাতে সেগুলো এবার থেকে ESPN এ আসবে, মানে পিককের থেকে ডাব্লিউডাব্লিউ সরে যাচ্ছে আর ESPN নেটওয়ার্কে ডাব্লিউডাব্লিউ আসছে আর কি। তো যাই হোক না কেন, পল হেমন এটাই বলে যে এইসব ডিল ডাব্লিউডাব্লিউ কেন পাচ্ছে, কেন ডাব্লিউডাব্লিউ এত টাকা কামাতে পারছে, তার একমাত্র কারণ হচ্ছে রোমান রিংস। আর রোমান রিংস ছাড়া এসব কিছু পসিবল ছিল না। আর এইগুলো সে কোনো ক্যারেক্টারে থেকে বলছে না, এইগুলো হচ্ছে প্রুভেন ফ্যাক্ট। আর এই কারণেই রোমান রিংস হলো গ্রেটেস্ট অফ অল টাইম। আর এটা কেউ স্বীকার করুক বা না করুক, এটা তো আমিও সবসময় বলি, আর এখন তো পল হেমনের মতো ব্যক্তিত্বরাও বলছে, এটা সবাই স্বীকার করে। তবু যারা রোমান রিংসের হিটার তারা তো এটা স্বীকার করবে না, তাদেরকে মানে তাদের স্বীকারোক্তিতে কিছু যায় আসেও না, কারণ যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্টই। কিন্তু পল হেমন তারপর এটাও বলে যে সে তাহলে কেন রোমান রিংসের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল বা রোমান রিংসের থেকে আলাদা হয়ে গেল। তো পল হেমন বলে যে যেমন আমি বললাম, আমি সেই সব মিটিংয়ে থাকি যেই সব মিটিংয়ে লং টার্ম স্টোরি টেলিংয়ের কথা বলা হয়, ডাব্লিউডাব্লিউর ফিউচারকে নিয়ে কথা বলা হয়। আর আমি সেই সব মিটিংয়ে যেমন সুপারস্টারদের কথা ভাবি, তেমন আমি নিজের কথাও ভাবি, আর আমি নিজের কোথায় ফায়দা হতে পারে সেটাও দেখি। আর এখন আমার মনে হয় যে এখন যে সময়টা চলছে, সেই সময় এখন যদি সে নিজেকে ব্রন ব্রিকারের সাথে অ্যাসোসিয়েট করে নেয়, তাহলে সে ফিউচারে আরও অনেক রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে থাকার সুযোগ পাবে। কারণ এখন ব্রন ব্রিকারের সাথে সে নিজেকে অ্যাসোসিয়েট করে নিয়েছে, তার সাথে এখন সেথ রলিন্স আর ব্রনসন রিডও আছে, যারা কিনা ব্রন ব্রিকারকে মানে আরও ওভার করতে হেল্প করবে। আর এর ফলে ব্রন ব্রিকারও ফিউচারে একটা মেইন ইভেন্ট ট্যালেন্ট হয়ে উঠবে। আর সেই সময় যদি পল হেমন ব্রন ব্রিকারের সাথে থাকে, তাহলে পল হেমনের জন্য সেটা আরও বেশি ভালো হতে চলেছে। আর তার সাথে সাথে পল হেমন এটাও বলে যে এই মুহূর্তে আমার রোমান রিংসের সাথে যা কাজ করার ছিল সেটা আমি করে ফেলেছি, এখন আর রোমান রিংসের আমাকে দরকার নেই। উল্টে আমি যদি রোমান রিংসের মতো গ্রেটেস্ট অফ অল টাইমের এগেনস্টে কাজ করার সুযোগ পাই, সেটা আমার জন্যও ভালো হবে, এমনকি রোমান রিংসের যে নতুন ক্যারেক্টার সেটাকেও এলিভেট করতে সাহায্য করবে। আর এই কারণেই পল হেমন রোমান রিংসের থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, বা আমরা দেখতে পেয়েছিলাম রাসেলমেনিয়ায় যে পল হেমন রোমান রিংসকে বিট্রে করেছিল স্টোরি লাইনে। আর এইভাবেই রোমান রিংস আর পল হেমন আলাদা হয়েছে, আর এইটা আজকে পল হেমন স্বীকার করে।
তো দেখো, যারা যারা রোমান রিন্সের উপর ডাউট করো, এটা হলো তাদের পারফেক্ট উত্তর পল হেমনের তরফ থেকে। কিন্তু যাই হোক না কেন, এইভাবে আজকে এরিয়েল হেলোয়ানির ইন্টারভিউতে পল হেমন ডাব্লিউডাব্লিউর অনেক সিক্রেট রিভিল করেছে, অনেক কথা খুলে বলেছে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করে দিয়েছো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমাদের মতামত পল হেমনের এই সমস্ত মন্তব্যের সম্পর্কে কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর হাইপ বাটনটাও ক্লিক করে দিয়ে যাও, মানে কমেন্ট বক্সেই পেয়ে যাবে, কমেন্ট বক্সকে সোয়াইপ করলে, তো সেটাও ক্লিক করে দিয়ে যাও, চ্যানেলের জন্য সেটা ভালো হতে পারে। আর বাকি তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।